ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেট নম্বর 2 নিয়ে এসেছি। সেট 2 এমসিকিউ প্যাটার্ন ওয়াইজ এবং যেগুলো খুবই কমনযোগ্য, এবং এটা হচ্ছে জিকে ক্লাসের 2। ঠিক আছে, যেগুলো যে প্রশ্নগুলো সবগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো টপ 30, এখানে 15 নয়, টপ 30 প্রশ্ন রয়েছে। সেই টপ 30 গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, আর আমরা বলবো যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, এবং যারা পিডিএফ নিতে চাইলে ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু ডেসক্রিপশন বক্সে। এবং আমাদের এরকমই সিরিজ চলছে, জিকের সিরিজ চলছে, জিকের সিরিজ চলছে সেট 1 সেট 2 করে, ম্যাথের সিরিজ চলছে গ্রুপ সির জন্য, এবং কারণ গ্রুপ ডিতে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ম্যাথের চলছে এবং গ্রুপ সির জন্য ইংলিশ চলছে, কারণ গ্রুপ ডিতে ইংলিশ নেই। ঠিক আছে, তো আমরা চলো শুরু করা যাক। আমাদের যে প্রশ্নগুলো রয়েছে 30টি প্রশ্ন আমরা দেখে নেই। প্রথমে দেখো কি রয়েছে, যে তেজস্ক্রিয়তার ঘটনাটি আবিষ্কার করেন ম্যারি কুরি, হেনরি বেকারেল, আর্নেস্ট রাদারফোর্ড নাকি উইলিয়াম রন্টজেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, সঠিক উত্তর হবে কিন্তু হেনরি বেকারেল কিন্তু কত আমাদের 1896 সালে কিন্তু আমাদের কি করে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। ঠিক আছে, পরে কিন্তু এই বিষয়ে গবেষণা করে ম্যারি কুরির সাথে আরেকজন থাকে যার নাম পিয়েরে কুইরি। ঠিক আছে, যে বা কুরি বলে থাকি, যেটা হচ্ছে ম্যারি কুরি অ্যান্ড পিয়েরে কুরি। এরা দুজন কিন্তু আমাদের পরে ক্ষেত্রে তেজস্ক্রিয়তা নিয়ে আবিষ্কার করেছিল। তিনি কিন্তু আমাদের এই যে হেনরি বেকারেল এই 1896 সালে ইউরেনিয়ামের কিছু লবণ, ঠিক আছে, ইউরেনিয়ামের কিছু লবণ নিয়ে আমাদের কাজ করার সময় হেনরি বেকারেল তেজস্ক্রিয় ঘটনাটা কিন্তু লক্ষ্য করেন। ঠিক আছে, উনি 1896 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখান থেকে আবার বলে দিই, যদি দেখো এখানে আমাদের রাদারফোর্ড রয়েছে। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, এবং নিউক্লিয়াসের মধ্যে আমাদের 3টা কণা পরবর্তী ক্ষেত্রে আবিষ্কার করেছিল, বা মৌলের ক্ষুদ্রতম কণা থেকে 3টি কণা পেয়েছিলাম আমরা, যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। ঠিক আছে, জে থমসন, যেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। ঠিক আছে, ঋণাত্মক বা মাইনাস, যেটা বলি ঋণাত্মক বা মাইনাস তড়িৎগ্রস্ত কণা। প্রোটন আবিষ্কার করেন যেটা হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, এবং এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। ঠিক আছে, বা প্লাস। ঠিক আছে, আবার আরেকটা রয়েছে কি নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, এবং নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক, যাই বলো না কেন, চ্যাডউইক। ঠিক আছে, তো এই ছিল আমাদের এখান থেকে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তাহলে কোষের শক্তিঘর বলা হয় কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড না গলগি বস্তু না নিউক্লিয়াস। তাহলে কোনটি হবে আমাদের এগুলোর মধ্যে? তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তর হবে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, কারণ এখান থেকে আমাদের এটিপি উৎপন্ন হয়, এবং এটিপি উৎপন্ন হয় বলে বা শক্তি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, এখানে দেখো প্লাস্টিড নয়, এটা হচ্ছে প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়। আর বলো তো তোমরা কত ধরনের আমরা প্লাস্টিড পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু, এবং 3 ধরনের প্লাস্টিড পাওয়া যায়, যেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে, ঠিক আছে, ক্লোরো এবং হচ্ছে লিউকোপ্লাস্টিড, 3 ধরনের প্লাস্টিড থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টিড বলতে কি বুঝি আমরা, যেগুলো সবুজ প্লাস্টিড বা সবুজ রঙের জন্য দায়ী, সেগুলো হচ্ছে সবুজ প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্টিড, এবং ক্রোমোপ্লাস্টিড বিভিন্ন রঙ সবুজ বাদ দিয়ে যে রঙিন প্লাস্টিকগুলো আছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, এবং লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। ঠিক আছে, মানে বর্ণহীন যেগুলো মূল বা আমাদের বর্ণহীন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই প্লাস্টিকগুলো লক্ষ্য করা যায়। প্লাস্টিড মূলত খাদ্য সঞ্চয় করার জন্য লক্ষ্য করা যায় প্রাণী কোষে, কিন্তু আমরা এটা কিন্তু পাই না। ঠিক আছে, নিউক্লিয়াস এছাড়াও আমাদের রয়েছে দেখো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয় কারণ কি জন্য বলা হয়? কোষের সমস্ত কাজকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, নেক্সট দেখো পরে কি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কাকে বলা হয়, বা কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? এটা হবে কিন্তু ভিটামিন ই। অ্যান্টি স্টেরিলিটি বলা হয় কেন? কারণ এটা বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, অর্থাৎ আমাদের যে মাতা রয়েছে ঠিক আছে, তাদের কিন্তু কী করা হয়, শুক্রাণু এবং ডিম্বাণু পরিণতিতে সাহায্য করে এই ভিটামিনই, যার জন্যে, এবং ভিটামিন যদি অভাব হয় তাহলে কিন্তু এই সমস্যা দেখা যায় বা আমাদের বন্ধ্যাত্ব দেখা যায়। তাই এটাকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী, একে বাংলায় যদি বলা হয় তাহলে বন্ধ্যাত্ব প্রতিরোধী। ঠিক আছে, বন্ধ্যাত্ব
প্রতিরোধী ভিটামিন বলা হয়, কারণ বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এই জন্য এটাকে বলা হয় কি অ্যান্টিস্টেরিলিটি। ঠিক আছে, আচ্ছা বা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়, একে কি বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। ঠিক আছে, এছাড়াও দেখো ভিটামিন সির রাসায়নিক নাম যদি, আচ্ছা ভিটামিন ই এর রাসায়নিক নাম যদি ভিটামিন ই এর রাসায়নিক নাম দেখি তাহলে সেটা কিন্তু হবে টোকোফেরল। ঠিক আছে, টোকোফেরল। আচ্ছা এছাড়াও কি রয়েছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে যে রোগগুলো হয়, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় আমাদের, ভিটামিন সি এর অভাবে যে রোগগুলি হয় সেটি হচ্ছে স্কারভি রোগ, খুব গুরুত্বপূর্ণ, এটা রোগ সম্পর্কিত প্রশ্ন আছে স্কারভি রোগ। ভিটামিন এর অভাবে কী রোগ হয়, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ঠিক আছে, রাতকানা রোগ হয় বা চোখে রাত্রে কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া ভিটামিন ই রয়েছে, ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়, ভিটামিন ই এর অভাবে আমরা কি বলতে পারি, ওই যে বন্ধ্যাত্ব আমরা পেলাম। ঠিক আছে, আর বি5 এর রাসায়নিক নাম কি বললাম প্যান্টোথেনিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, ভারতবর্ষের সর্ববৃহৎ বন্য সংরক্ষণ কেন্দ্র কোনটি? তাহলে রণথম্বর জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান না নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, কোনটি হবে? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। এটাই কিন্তু আমাদের বৃহত্তম, এটা আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য জুড়ের মধ্যে আছে। যখন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য জুড়ে 5টি জেলায় বিস্তৃত রয়েছে, ক্ষেত্রফল 3728 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এবং যদি বলা হয় ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি, তাহলে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হবে হেমিস জাতীয় উদ্যান, যেটা অবস্থিত কোথায়, লাদাখে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমাদের আর কি রয়েছে, রণথম্বর জাতীয় উদ্যান যদি বলা হয়, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। আচ্ছা জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ডের অবস্থিত, এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে। আচ্ছা আর কি রয়েছে আমাদের নাগার্জুন সাগর, এটা তো দেখলি আমরা, কোথায় রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তোমরা বলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা আমাদের যে জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, মোল কিসের একক, মোল হচ্ছে কিসের একক? তাহলে মোল হচ্ছে বস্তুর পরিমাপ, কোনো একটা বস্তুর পরিমাপের যে একক হিসেবে হয় সেটা হচ্ছে মোল, এটা হচ্ছে এসআই একক। ঠিক আছে, এসআই একক আমাদের এসআই একক এবং সিজিএস এসআই এবং এমকেএস এফপিএস পদ্ধতি, আমাদের 3 ধরনের পদ্ধতি আমরা একক পরিমাপ করি, তার হচ্ছে এসআই একক হচ্ছে একটা হচ্ছে বস্তুর পরিমাপ। তাহলে দেখো আমাদের এসআই এককগুলো কী হচ্ছে, দৈর্ঘ্যের একক বা লেন্থ যেটাকে বলি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আচ্ছা তারপরে যদি দেখা যায় ভর, ঠিক আছে, ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম বা কেজি, যেটাকে বলে থাকি এসআই একক। আমাদের 7টি এসআই এককের কথা বলা হয়েছে। সময়ের একক হচ্ছে কিন্তু সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, টাইম যেটা বলে সময়ের একক সেকেন্ড। আচ্ছা তড়িৎ প্রবাহ যেটা বলি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা উষ্ণতা আমরা কি দিয়ে, এসআই একক হচ্ছে কেলভিন এককে মাপি আমরা। আচ্ছা পদার্থের পরিমাণ তো মাপা হলো মোল, এবং হচ্ছে দীপন প্রবাল্য। ঠিক আছে, দেখো এখানে আমাদের দীপন প্রবাল্য আছে, দীপন প্রবাল্য যে এককটা সেটা হচ্ছে কি দীপন প্রবাল্য মাপা হয় ক্যান্ডেলা দিয়ে। ঠিক আছে, এই 7টি মৌলিক এককের কিন্তু আমাদের এসআই পদ্ধতি রয়েছে। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কী হিসেবে ব্যবহৃত হয়? তাহলে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে বা জল শোষক, ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে জল শোষক হিসাবে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা তীব্র জল শোষক পদার্থ হওয়ার কারণে দ্রুত জলীয় বাষ্প কিন্তু শোষণ করতে পারে, তার জন্য একে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, দেখো পরের প্রশ্ন কী রয়েছে, ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটার হলো কি সুপার কম্পিউটার, পরম 8000। ঠিক আছে, পরম 8000। তারপরে কি রয়েছে, ক্রসলার এমকে না পরম নাকি হচ্ছে ঐরাবত? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু পরম 8000। পরম 8000 হচ্ছে কিন্তু প্রথম সুপার কম্পিউটার। ঠিক আছে, এটা কিন্তু কোন সালে আমাদের ডেভেলপ করেছিল? এটা 1991 সালে ডেভেলপ করেছিল। কোথায় করেছিল? পুনেতে ডেভেলপ করেছিল। যে সংস্থা ডেভেলপ করেছিল সেই সংস্থাটার নাম কি? সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, এই সংস্থাটি কিন্তু তৈরি করেছিল। সেন্ট্রাল ফর সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, এই সংস্থাটি কিন্তু আমাদের কী করেছিল, এই পরম 8000 কিন্তু আমাদের তৈরি করেছিল।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, তরুণাস্থি বিশিষ্ট মাছ হলো, তরুণাস্থি বিশিষ্ট মাছ কোনটি? তরুণাস্থি বিশিষ্ট মাছ হচ্ছে কিন্তু আমাদের কি, যে হাঙর, হাওল নয়। আমাদের দেখো মাগুর রয়েছে, এটা ইলিশ হবে, আমাদের অপশানগুলো ভুল টাইমিং, ইলিশ হবে, এটা হাঙর হবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু হাঙর। ঠিক আছে, হাঙরকে কেন আমরা তরুণাস্থি, আচ্ছা তরুণাস্থি বা আমরা যেটাকে বলি কন্ড্রিকথ্রিস, কী বলে, কন্ড্রিকথ্রিস। ঠিক আছে, কন্ড্রিকথ্রিস, কন্ড্রিকথ্রিস, কন্ড্রিকথ্রিস মানে হাঙর। ঠিক আছে, বা যাদের দেহ কঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট। ঠিক আছে, তোমরা পিডিএফ যখন সংগ্রহ করবে এই লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পাবে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো পরে কী রয়েছে, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, যে কেলভিন স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি সেন্টিগ্রেড স্কেলে দেখি, সেন্টিগ্রেড স্কেল হচ্ছে তোমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি। তাহলে যদি 37 ডিগ্রি থেকে আমাদের 273 কেলভিন যোগ করা হয়, কারণ আমার কেলভিন থেকে, কেলভিন স্কেল থেকে যদি সেন্টিগ্রেড স্কেল থেকে যদি আমরা কেলভিন স্কেলে যাই, তাহলে 273 যোগ করলে কিন্তু আমাদের সেন্টিগ্রেড স্কেলের মানটা 273 যোগ করলে কিন্তু আমরা কেলভিন কোথায় পেয়ে যাই, যেটা কেলভিন স্কেলের মান পেয়ে যাই, সেটা হচ্ছে কিন্তু 7 আর 3 10, মান হচ্ছে 310। তাহলে এই 310 কিন্তু ক্যালভিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের স্বাভাবিক এসআই পদ্ধতির একক ক্যালভিনে, যদি আমরা করি উষ্ণতার আমরা একক পেলাম। নেক্সট দেখি রয়েছে, উত্তরাখণ্ডে যেভাবে গাছ কাটা বন্ধ করতে পরিবেশ রক্ষা করার জন্য দোসলি গ্রাম, ঠিক আছে কী রয়েছে, যে দোসালি গ্রাম স্বরাজ্য মণ্ডল সংস্থাটি কে গড়ে তুলেছিলেন? এটি কিন্তু তৈরি করেছিলেন চণ্ডীপ্রসাদ ভাট। কে তৈরি করেছিলেন? চণ্ডীপ্রসাদ ভাট। আচ্ছা তোমরা বলো, এখানে একটা খুব সুন্দর নাম রয়েছে বহুগুণা, এটা গঙ্গা নয় বহুগুণা, সুন্দর সুন্দর বন লয়, সুন্দর লাল বহুগুণা হবে, সুন্দর লাল বহুগুণা। সুন্দর লাল বহুগুণা কোন আন্দোলনের সাথে জড়িত? তিনি কিন্তু আমাদের কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটা হচ্ছে চিপকো আন্দোলনের সাথে যুক্ত। এবং তার তিনি এই যে চিপকো আন্দোলন বা এই যে একটা নতুনত্ব আন্দোলন বা গাছকে জড়িয়ে ধরে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু তার স্ত্রী কিন্তু দিয়েছিল, তার স্ত্রীর নাম হচ্ছে বিমলা বহুগুণা। ঠিক আছে, বিমলা কিন্তু বহুগুণা। তাহলে সুন্দরলাল বহুগুণা যে আন্দোলনের সাথে, এটা বারবার অনেক পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে কিন্তু কি চিপকো আন্দোলন। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, মায়ের দুধ নিঃসরণে সাহায্য করে হরমোনটির নাম কি? সেই হরমোনটি হচ্ছে কিন্তু প্রোল্যাক্টিন হরমোন। কী হরমোন? প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন কিন্তু আমাদের দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। ঠিক আছে, মেয়েদের এটা স্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন, মেয়েদের হরমোন লিউটেন, এই হরমোনে এদের খুব কাজ। আমাদের ছেলেদের যে গোপ দাড়ি, ঠিক আছে, বা বয়ঃসন্ধির প্রকাশ ঘটে, সেটা হচ্ছে কোন হরমোনের সাহায্যে? টেস্টোস্টেরলের হরমোনের সাহায্যে কিন্তু আমাদের সেই বহিঃপ্রকাশটা ঘটে। ঠিক আছে, পেশিবহুল মেদ যুক্ত হয় এবং কি আমাদের ওই গোপ দাড়ি নিঃসরণ বা গোপ দাড়ি বের হতে সাহায্য করে আমাদের কিন্তু কী হরমোন? টেস্টোস্টেরল হরমোন। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন সাভানা না, আমাজন সাভানা নাকি হচ্ছে সার্গাসাম, না কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে কিন্তু আমাজন। আমাজন ফুসফুসের আমাজন। কারণ একে আমাজনকে কেন এই পৃথিবীর ফুসফুস বলা হয়? কারণ এই আমাজনের মধ্যেই, আমাজনে আমরা কি দেখতে পাই, যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আমাজন পৃথিবীতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশ বা বিপুল অংশ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করে নেয় এবং অক্সিজেন, যেহেতু বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাহলে বিপুল পরিমাণে আমাদের অক্সিজেনও আমাদের কিন্তু উৎপন্ন করে। তাই একে পৃথিবীর ফুসফুস হিসাবে বা ফুসফুস নামে জানা হয় বা ডাকা হয় বা বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী রয়েছে, মায়োপিয়া দৃষ্টি প্রতিটি সংশোধনে বা মায়োপিয়া দৃষ্টি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল অবতল, না গোলাকার লেন্স? তাহলে আমাদের কিন্তু কি লেন্স ব্যবহার করা হয়? যে মায়োপিয়া, মায়োপিয়া বলতে কি বুঝি আমরা? যেটা হচ্ছে মায়োপিয়া দৃষ্টি ত্রুটি হবে, এটা কিন্তু দৃষ্টি ত্রুটি, মায়োপিয়া দৃষ্টি ত্রুটি, বা যেটাকে বলি আমরা স্বল্প দৃষ্টি ত্রুটি, যেটাকে বলা হয় স্বল্প দৃষ্টি ত্রুটি। এটাকে ঠিক করার জন্য যার অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু কোন লেন্স ব্যবহার করা হয়? সেক্ষেত্রে কিন্তু কি লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। কি লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। এই সংশোধনে অবতল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স দেখো আরেকটা রোগ হয় আমাদের, মায়োপিয়া যেমন রোগ হয়, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কি? হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া। তাহলে এই হাইপারমেট্রোপিয়ার জন্য আমাদের কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। এই হাইপারমেট্রোপিয়া যে ত্রুটি, সেই ত্রুটিটা করার জন্য কী লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। এছাড়াও আরও একটা রোগ এখান থেকে আসে, যে প্রেস বায়োপিয়া। কি? প্রেস বায়োপিয়া। তাহলে প্রেস বায়োপিয়া কি? আমাদের যখন 40 ঊর্ধ্ব হয়ে যায় মানুষের বয়স, তখন আমাদের কি অটোমেটিকলি বা
সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু 40+ বয়সের ক্ষেত্রে আমাদের চোখের মধ্যে যে ছানি বা চালসে পড়তে থাকে, ফলে আমাদের দুটো লেন্সেই কাজ করে না, যার জন্য আমাদের দুই ধরনেরই লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স এবং অবতল লেন্স, যেটাকে বলা হয়, যে লেন্সটাকে বলা হয় আমাদের কি, বাইফোকাল কন্ট্যাক্ট লেন্স। অর্থাৎ দুই ধরনের লেন্স ব্যবহার করা হয়, ওখানে উত্তল লেন্সও এবং অবতল লেন্সও ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ওই জন্য বাইফোকাল লেন্স, যেটাকে বলে বাইফোকাল কন্ট্যাক্ট লেন্স। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী রয়েছে, জারণ বিক্রিয়ায় কী ঘটে। তাহলে জারণ বিক্রিয়া কখন হয় বা জারণ কাকে বলে যদি বলি, তাহলে কোনো একটা মৌল বা যৌগ থেকে যদি আমাদের কী হয়েছে, কোনো একটা মৌল থেকে যদি ইলেকট্রন বর্জন করে, তখন সেটা কিন্তু জারণে ঘটে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ইলেকট্রন বর্জন হওয়াকেই কিন্তু জারণ বলে। ঠিক আছে, তার বিজারণ উল্টাটা, ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলতে পারি বিজারণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বা বলা হয় কাকে, সেটা সবুজ বিপ্লবের জনক বলা হয় কি, এম এস স্বামীনাথনকে। এম এস স্বামীনাথন, কারণ এম এস স্বামীনাথন আমাদের যে হাই ওয়াল্ডিং সিডস বা HYD হাই ওয়াল্ডিং সিডস বা আমাদের উচ্চ ফলনশীল বীজের তিনি পথ দেখিয়েছিলেন, এবং এই উচ্চ ফলনশীল বীজ আমাদের কোথায়, সাধারণত পাঞ্জাবের মধ্যে গম উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করে দিয়েছিল, যার কারণে আমাদের যদি বলা হয় কোন স্টেট প্রথম আমাদের হাই হোল্ডিং সিড ইউজ করেছিল বা যে সবুজ বিপ্লবে যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, সেটা কিন্তু হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা এখানে ভার্গিস কুরিয়ান রয়েছে, এটাকে বলা হয় যে এটাকে সবুজ বিপ্লবের যেমন জনক বলা হয় এম এস স্বামীনাথনকে, সেরকম শ্বেত বিপ্লবের জনক বলা হয়। ঠিক আছে, কী বিপ্লবের, শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। আচ্ছা এবার এখান থেকে এরকম প্রশ্ন আসে যে কোনটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেমন যে কোনটি কোন বিপ্লব বা তাকে বিপ্লবগুলোকে কী কী নামে জানা যায়, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এখান থেকে মনু ভেকার কোন খেলার সাথে সম্পর্কিত, মনু ভেকার কিন্তু আমাদের শুটিংয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, বেঙ্গলস অলিম্পিক। ঠিক আছে, আচ্ছা বেঙ্গলস অলিম্পিক্স নয়, এটা কেটে তোমরা কী বলে, বেঙ্গলস ভলেন্টিয়ার্স করবে। কী করবে, বেঙ্গলস অলিম্পিয়ান নয়, বেঙ্গলস হচ্ছে ভলেন্টিয়ার্স দলের প্রধানকে, তিনি হচ্ছে কিন্তু সত্যগুপ্তা। অপশান নাম্বার বি কিন্তু হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, স্যাডেল পিকের সর্বোচ্চ শৃঙ্গ হলো, স্যাডেল পিক কোথায় অবস্থিত, তাহলে স্যাডেল পিকটা আমাদের কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে, এটা এখান থেকে দেখো আমাদের এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা দক্ষিণতম বিন্দু হচ্ছে আমাদের কন্যাকুমারী বা ইন্দ্রিয়া পয়েন্ট, যেটাকে বলে স্থলভাগের মধ্যে কন্যাকুমারী, এবং যদি বলা হয় শেষতম বিন্দু, সেটা হচ্ছে কিন্তু ইন্দ্রিয়া পয়েন্ট। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের গ্রেট নিকোবরে অবস্থিত। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 3টা ভাগে রয়েছে, সেটা হচ্ছে কি তার মধ্যে গ্রেট নিকোবরের মধ্যে আমাদের কিন্তু অবস্থিত ওই দক্ষিণতম বিন্দুটা আমাদের। পরের প্রশ্ন কী রয়েছে, যে শিলংয়ে সম্প্রতি NERAC প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী, উত্তর পূর্ব রাজ্যগুলির পর্যটন বৃদ্ধি, উত্তর পূর্বের রাজ্যগুলি কৃষকদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপন করা, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সংক্রান্ত ব্যবস্থা করা, স্থানীয় শিল্পকলা এবং দ্রব্য উৎপাদনে সাহায্য করা। তাহলে এটা কিন্তু হবে কৃষকদের ক্রেতার সঙ্গে সহযোগ স্থাপন করা, যেটা হচ্ছে অপশান নাম্বার বি, উত্তর পূর্ব রাজ্যগুলি কৃষকদের সাথে ক্রেতাদের সংযোগ স্থাপন করার যেটা, সেটাকে বলা হয় আমাদের যে NERACE, যেটার ফুল ফর্ম যদি জানি আমরা, ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট। ঠিক আছে, নর্থ ইস্ট রিজিয়ন এগ্রি কমোডিটি ই কানেক্ট, এটার হচ্ছে পুরো নাম। তাহলে হচ্ছে N মানে হচ্ছে নর্থ, ই মানে হচ্ছে ইস্ট, এর আর মানে রিজিয়ন, এ বলতে হচ্ছে এগ্রি, অ্যান্ড সি বলতে কমোডিটি, ই বলতে আমাদের যেটা বলছি কানেক্ট। তাহলে আমাদের হচ্ছে নর্থ ইস্ট রিজিয়ন এগ্রি কমোডিটি ই কানেক্ট, যেটার শর্ট ফর্ম হচ্ছে NERAC। এই পোর্টালটি লঞ্চ করেছে বা এই প্রকল্পটি, এটা একটা পোর্টাল, যে পোর্টালটি বিভিন্ন কৃষিজাত পণ্য ক্রেতাদের কাছে সহজলভ্য করার জন্য এটা কিন্তু চালু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, দেখো বিখ্যাত দ্য লেভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত, এই লেভর মিউজিয়ামটি কিন্তু আমাদের কোথায় অবস্থিত, প্যারিসে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোন সংবিধান মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়, কোন অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, সাম্যের অধিকার অবশ্যই পড়ে, স্বাধীনতার অধিকার অবশ্যই পড়ে, শোষণের বিরুদ্ধে অধিকার অবশ্যই পড়ে। তাহলে আমাদের এইটা কিন্তু আমাদের যথোপযুক্ত জীবিকা অর্জনের অধিকার, এটা কিন্তু পড়ে না। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে, বলেছে স্বীকৃত নয়, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। দেখো এখানে আমাদের এই যে মৌলিক অধিকারের কথা, খুব গুরুত্বপূর্ণ, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পার্ট 3-তে।
ঠিক আছে, পার্ট 3-র মধ্যে আছে। এবং পার্ট 3 থেকে যদি বলা হয় আর্টিকেল কত থেকে কতর মধ্যে রয়েছে, 12 থেকে 35-এর মধ্যে আমাদের পার্ট 3 বা মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। ঠিক আছে, তাহলে মৌলিক অধিকার আমাদের সাম্যের অধিকার যদি বলা হয়, সাম্যের অধিকার কিন্তু 14 থেকে 18 আর্টিকেলস, এই 14 থেকে 18 আর্টিকেলসের মধ্যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এর মধ্যে বলা রয়েছে। শোষণের বিরুদ্ধে বলা রয়েছে 25 থেকে 22 হয়েছে, তাহলে 23 এবং 24। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, তারপরে রয়েছে ধর্মাচরণের অধিকার। ঠিক আছে, ধর্মাচরণের অধিকার দেওয়া রয়েছে 19, এটা হয়েছে 25 পর্যন্ত, হলো 22, 23, 24 পর্যন্ত, তাহলে ধর্মাচরণ হবে 25 থেকে 28 পর্যন্ত। এই আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে। আরেকটি রয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষা, এই বিষয়ে বলা রয়েছে আর্টিকেল কত থেকে কত, আর্টিকেল 29 এবং 30 বলা রয়েছে। এবং আরেকটি অধিকার ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে বলা হয় কিসের অধিকার, যেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সেটা কিন্তু এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সম্পত্তির অধিকার আগে ছিল, মানে আগে যে আর্টিকেলের মধ্যে ছিল সম্পত্তির অধিকার। ঠিক আছে, সম্পত্তির অধিকার ছিল কত নম্বর আর্টিকেলে, আগে 31 নম্বর আর্টিকেলে ছিল। সেই 31 নম্বর আর্টিকেলটা কত নম্বর সংশোধনীয়, 44তম সংশোধনীয় বা 44তম অ্যামেন্ডমেন্টের মধ্যে আমাদের কিন্তু সংশোধন করা হয়, এবং সেটাকে সম্পত্তির অধিকার থেকে না রেখে সেটাকে আইনি অধিকার করা হয়েছে এবং আর্টিকেল 300 এর মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, যেটা সম্পত্তির অধিকার বলা হয়, সম্পত্তির অধিকারকে, সেটা কিন্তু আর এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ঝিলম নদীর তীরে আলেকজান্ডার সৈন্যবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছিল, আলেকজান্ডারের সৈন্যবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছিল, সেটা কিন্তু হবে সঠিক উত্তর অপশান নাম্বার ডি, পুরুর সঙ্গে কিন্তু যুদ্ধ করেছিল। তাহলে ঝিলম নদীর তীরে আমাদের কি পুরু যুদ্ধ করেছিল। 300 কত যদি বলা হয় কত খ্রিস্টাব্দে আমাদের যুদ্ধ করেছিল আলেকজান্ডার এবং পুরু, সেটা কিন্তু 326, কত 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে ঝিলম নদীর তীরে, যেটাকে আমরা বলে থাকি কি হিদাসপাসের যুদ্ধ। কিসের যুদ্ধ, হিদাসপাসের বা হিদাসপিসের যুদ্ধ, এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যুদ্ধটাকে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, হাঁসুলি বাঁকের উপকথা। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন পড়ে বা ডাকনাম পড়ে আমাদের এখান থেকে। ঠিক আছে, হাঁসুলি বাঁকের উপকথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান নাম্বার সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু সঠিক উত্তর। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যদি দেখি আমরা যে উপন্যাস এবং, আচ্ছা প্রথমে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেগুলো রয়েছে, বিভূতিভূষণ উপন্যাস এবং ছোট গল্পের জন্য পরিচিত, এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন, যেমন হচ্ছে পথের পাঁচালী। কী রয়েছে, পথের পাঁচালী। এছাড়াও রয়েছে অপরাজিতা। ঠিক আছে, অপরাজিতা, আরণ্যক। ঠিক আছে, আরণ্যক, চাঁদের পাহাড় থেকেও সিনেমা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কি পথের পাঁচালী তো হয়েছে আমাদের সত্যজিৎ রায়। ঠিক আছে, তাহলে আমাদের চাঁদের পাহাড় এগুলো কিন্তু বিভূতিভূষণের উপন্যাস। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় যদি দেখা যায়, বা আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ। তার হচ্ছে আরোগ্য নিকেতন, গণদেবতা। ঠিক আছে, এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় যদি দেখা যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় কি তার তিনি আরও একটা ছদ্মনাম বলতেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বনফুল ছদ্মনামে লিখতেন। ঠিক আছে, এবং তার গুরুত্বপূর্ণ রচনার মধ্যে হচ্ছে 7 সমুদ্র 13 নদী। ঠিক আছে, এছাড়া রয়েছে আকাশবাণী। ঠিক আছে, আকাশবাণী এগুলো কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনা। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, এদের মধ্যে কে 2025 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন। পদ্মশ্রী পুরস্কার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পেয়েছে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটাকে অরিজিৎ সিং, অপশান নাম্বার সি, অরিজিৎ সিং কিন্তু পেয়েছে। তিনি একটা সঙ্গে সবাই জানি আমরা, তিনি একজন কি সঙ্গীতজ্ঞ। ঠিক আছে, আচ্ছা, বা কণ্ঠশিল্পী যিনি অরিজিৎ সিং। ঠিক আছে, তার অনবদ্য অবদান, নর্মাল লাইফস্টাইল, ঠিক আছে, সবাইকে মুগ্ধ করে দিয়েছে অরিজিৎ সিং। ঠিক আছে, ভারতের দীর্ঘতম বাঁধ। নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি, তানকান জলাশয়, হীরাকুন্দ না কয়না তৈরি। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি হীরাকুন্দ বাঁধ। তাহলে দীর্ঘতম বাঁধ যেটা, সেটা হচ্ছে কি হীরাকুন্দ বাঁধ। ঠিক আছে, কী বাঁধ রয়েছে, দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ। সেটা কোন নদীর উপর অবস্থিত, মহানদীর উপর অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত, মহানদী। এবং কোথায় অবস্থিত, উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যার মধ্যে আমাদের অবস্থিত, উড়িষ্যার মধ্যে কিন্তু আমাদের এই হীরাকুন্দ বাঁধ অবস্থিত।
এছাড়াও ভাকরানাঙ্গাল, আচ্ছা ভাকরানাঙ্গাল পড়ে তোমাদের ভাকরানাঙ্গাল, তাহলে ভাকরানাঙ্গাল কিন্তু আমাদের কোথায়, শতুদ্র নদীর উপর, ঠিক আছে, শতুদ্র নদীর উপর, বা যেটাকে সাতলজ নদী বলা হয়, ঠিক আছে। এবং এই ভাকরানাঙ্গাল কিন্তু একটা হচ্ছে যেটা মাধ্যাকর্ষণ বাঁধ বা কংক্রিট মাধ্যাকর্ষণ শক্তির বাঁধ যদি বলা হয় তাহলে কিন্তু হবে ভাকরানাঙ্গাল। আচ্ছা আর কি রয়েছে, তেওরি, যেমন রয়েছে এখানে তেওরি বাঁধ রয়েছে বা তেওরি ড্যাম, সেটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এটা সর্বোচ্চ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের কি প্রশ্ন রয়েছে, এদের মধ্যে কে একমাত্র গ্রিক দেবতা নয়, তাহলে বাকি তিনটা গ্রিক দেবতা বটে কিন্তু একটি গ্রিক দেবতা নয়, সেটা হচ্ছে জিউস তো অবশ্যই বটে, অ্যাপেলো অবশ্যই, অ্যাথেনা অবশ্যই হবে, আমাদের কিন্তু অলিম্পাস, এই অলিম্পাস কিন্তু আমাদের কি গ্রিক দেবতা নয়, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি অলিম্পাস, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো নবেকলরব, তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু নবেকলরব বিখ্যাত উৎসব হচ্ছে কিন্তু উড়িষ্যার নবেকলরব। উড়িষ্যার আরও যে লোকনৃত্যগুলো রয়েছে সেটা যেমন হচ্ছে ডালখই, ঠিক আছে, ছৌ রয়েছে, ঠিক আছে, ছৌ রয়েছে, আর সম্বলপুরী রয়েছে, ঝুমর রয়েছে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু উড়িষ্যার। রাজস্থানের খুব রয়েছে, রাজস্থানের যেমন রাজস্থানের ঘুমর রয়েছে, কালবেলিয়া রয়েছে, তেরাতেলি রয়েছে। আচ্ছা বিহারের যদি দেখা হয় জাত যতীন বিদেশিয়া, খুব গুরুত্বপূর্ণ, জাত যতীন বিদেশিয়া, ঠিক আছে, কাজরি, ডোমকোচ এগুলো। আর অসমের বিহু 3 রকম বিহু দেখা যায়, ঠিক আছে, বাগুরম্ভা, ঠিক আছে, ভরতাল, এগুলো সবই কিন্তু কি অসমের লোকনৃত্য। কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়, ওয়েমার সংবিধান হচ্ছে কিন্তু জার্মানির সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়। ভারতের সংবিধান, আচ্ছা সংবিধানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের মধ্যে যেমন ভারতের সংবিধান হচ্ছে লিখিত এবং সর্ববৃহৎ সংবিধান, ঠিক আছে। এবং অলিখিত সংবিধান বলতে আমাদের যে ব্রিটেনে যে সংবিধান রয়েছে সেটা অলিখিত সংবিধান। এবং এই লিখিত সংবিধান এই ভারতীয় সংবিধান সম্পর্কে যদি জানো তাহলে ভারতীয় সংবিধান তৈরি করতে আমাদের সময় লেগেছে কত, 2 বছর, ঠিক আছে, সময় লেগেছে আমাদের কত, 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস আর 18 দিন, ঠিক আছে, এটা কিন্তু সময় লেগেছে, ঠিক আছে। প্রথমে আমাদের সংবিধান যখন রচনা হয় তখন আমাদের কী ছিল, 395টি ধারা ছিল, 22টি আমাদের অংশ ছিল বা পার্ট ছিল, আর 8টি তফসিল ছিল। সেটা এখন 8টি তফসিলটা 12টি তফসিল হয়ে গেছে, 22 পার্টটি 25টা পার্টে হয়ে গেছে, 22 পার্টটা, এবং হচ্ছে ধারা 395 ছিল, সেই 395 ধারা এখন হয়ে গেছে 448টি ধারায় হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে যদি বলা হয় কি বলা হয়, আচ্ছা এখান থেকে যদি বলা হয় কার্যকর, আমাদের ভারতের সংবিধান কার্যকর করা হয় কখন একদম সম্পূর্ণরূপে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে একদম ভারতের সংবিধান কার্যকর করা হয়, ঠিক আছে। আরেকটা জিনিস, আমাদের ভারতের যে এই সংবিধান তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে, এবং তাকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয়, বি.আর. আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা বি.আর. আম্বেদকরই কিন্তু আমাদের এই সংবিধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং যেটা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, মনেই পড়ছে না, ঠিক আছে চলো পরে মনে পড়লে বলে দাও, ঠিক আছে। নেক্সট দেখো পরে কী রয়েছে আমাদের, পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের দেখো মনে হয় শেষ প্রশ্ন হবে, অরোরা বোরিয়ালিস দেখা যায় কোথায়, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, না নিরক্ষীয় অঞ্চলে, না ক্রান্তীয় অঞ্চলে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, উত্তর মেরুতে কিন্তু আমাদের অবস্থিত, অরোরা বোরিয়ালিস উত্তর মেরুতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে, যে সংক্রামক রোগে আক্রান্ত রোগী বহনকারী যানবাহন নির্দেশ করতে কোন রঙের পতাকা ব্যবহার করা হয়, যেসব সংক্রামক রোগী বা সংক্রামিত রোগী কোনো যানবাহনের নির্দেশ করে সেটা কিন্তু সে হলুদ পতাকা লাগানো থাকে, কী পতাকা লাগানো থাকে, হলুদ পতাকা লাগানো থাকে। হলুদ পতাকা লাগানো থাকলে বুঝে যাবো যে আমাদের কী বটে, সেটা কিন্তু সংক্রামক রোগে আক্রান্ত রোগী সেই যানবাহন বটে, ঠিক আছে।
তাহলে ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানেই শেষ, আমাদের 30টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ, যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং অনেক কিছু জানতে পারবে। যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করুন, ঠিক আছে। আর যার যত স্কোর হলো তোমরা কিন্তু বলতে পারো, যার স্কোর হলো এই 30টা প্রশ্নের মধ্যে কে কত স্কোর হলো সে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।